তারাপীঠ মন্দিরের কথা তো আমরা প্রত্যেকেই জানি, তাই একটু সময় সুযোগ হলেই আমরা তারাপীঠ চলে যাওয়ার চেষ্টা করি মা তারার দর্শন করতে। কিন্তু যারা অফিস কাচারির কাজের মধ্যে থাকেন বা ব্যস্ততার মধ্যে থাকেন, সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না তারাপীঠে গিয়ে মা তারার দর্শন করার। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা মন্দিরের সন্ধান দেবো স্থানীয় মাধ্যমে, যে মন্দিরটাকে কিন্তু কলকাতার দ্বিতীয় তারাপীঠ বলা হয়ে থাকে। তবে অপরাধ নেবেন না, তারাপীঠের কিন্তু কোনো বিকল্প হয় না। তবে স্থানীয় মাধ্যমে এই জায়গাটাকে কিন্তু কলকাতার দ্বিতীয় তারাপীঠ বলা হচ্ছে, তার কারণ এই মন্দিরের যে গঠন প্রণালী এবং তার সাথে এখানে যে মায়ের পুজোর যে বিধি আচার, সেগুলো কিন্তু সমস্ত কিছুই তারাপীঠের মতনই মেনে করা হয়। তাই জন্যই হয়তো এই মন্দিরকে কলকাতার দ্বিতীয় তারাপীঠও বলা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিতে চাইবো। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে টেম্পলস অফ বেঙ্গল সিরিজের আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি এই ভিডিওটাও আপনাদের আগের ভিডিওগুলোর মতনই ভালো লাগবে। আর অবশেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন, আর পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবার কাছে এই মন্দিরের তথ্যগুলো পৌঁছাতে পারে এবং তারাও চাইলে এখানে এসে মা তারার দর্শন করে যেতে পারেন। আর যদি এই চ্যানেলটাকে এখনো আপনারা সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে এই চ্যানেল থেকে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে পেতে পারেন। তাহলে চলুন শুরু করি। আর প্রথমেই বলি কিভাবে এখানে খুব সহজে আপনারা চলে আসতে পারবেন। এখানে আসার জন্য সবার প্রথম আপনাদের চলে আসতে হবে এই নুঙ্গি স্টেশনে। শিয়ালদার সাউথ ডিভিশন অর্থাৎ দক্ষিণ শাখা থেকে বজবজ লোকাল ধরে মাত্র 10 টাকার বিনিময়ে 1 ঘন্টারও কম সময় আপনারা চলে আসতে পারবেন এই নুঙ্গি স্টেশনে। বজবজ স্টেশনের ঠিক আগে স্টেশনটাই এই নুঙ্গি স্টেশন। ট্রেন থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর এই রেল লাইন বরাবর বাঁ দিকের যে রাস্তাটা দেখছেন, এটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, এবং ডান দিকের এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে বজবজের দিকে। এবার ট্রেন থেকে এখানে নেবে ট্রেনটা বজবজের দিকে চলে যাচ্ছে, আপনাদেরকে কিন্তু উল্টো দিকে অর্থাৎ শিয়ালদার দিকে রিটার্ন হেঁটে যেতে হবে। এবার এই প্ল্যাটফর্ম ধরেই কিছুটা এগিয়ে আসার পরেই একটা ঢালু মতন জায়গা চোখে পড়বে, যেখানে দেখবেন এই প্ল্যাটফর্মটা শেষ হয়ে যাচ্ছে। সেখান থেকে বাঁ দিকে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই কিন্তু আমাদের এই স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। দেখুন, প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে রেল লাইন পার হয়ে এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে এলাম। এবার এই রাস্তাটা দিয়ে সোজা কিছুটা হেঁটে আসার পরেই দেখবেন ডান হাতে অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকেই আপনারা অটো বা রিক্সা পেয়ে যাবেন। বলবেন বাটানগর উদয়নপল্লী তারা মন্দির যাবেন। 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে, পৌঁছে যাবেন একদম মন্দিরের সামনে। চলে এসেছি আমাদের আজকের গন্তব্যে, অর্থাৎ বাটানগরে নবনির্মিত তারাপীঠ মন্দিরের সামনে। আকার ও আয়তনে ছোট্ট এই মন্দিরটি যে বাটানগরবাসীর কাছে ঠিক কতটা আবেগের, তা প্রত্যেক দিন এই মন্দিরের নিত্য পুজোর সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত যোগদান দেখলেই খুব সহজে বোঝা যায়। 2024 সালের 14ই জানুয়ারি তারাপীঠ থেকে আগত বিশিষ্ট সাধক মণ্ডলী ও সমগ্র এলাকাবাসীর আনন্দপূর্ণ উপস্থিতিতে বিশেষ হোমযজ্ঞ ও পুজোর মাধ্যমে এই মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন সম্পন্ন হয়। বর্তমানে এই মন্দিরটিকে কলকাতার দ্বিতীয় তারাপীঠ মন্দির বলা হচ্ছে। তার কারণ, যদি আপনারা তারাপীঠ মন্দির একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারাপীঠ মন্দিরের গায়ে যে ধরনের নকশা কাটা রয়েছে, সেই সমস্ত নকশাই কিন্তু এই মন্দিরের গায়েও দেখতে পাবেন। এমনকি তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের প্রধান প্রবেশদ্বার বা বেরোনোর দরজাটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে সেই সমস্ত শিল্পকর্ম এখানকার এই মন্দিরের দরজাতেও দেখতে পাবেন। আর খুব সচেতনভাবেই তারাপীঠ মন্দিরের সঙ্গে এই সমস্ত সাদৃশ্য রেখেই কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। যেহেতু এই মন্দিরে ভোলে বাবাও অধিষ্ঠিত রয়েছে, তাই মন্দিরে প্রবেশ করার পূর্বে বাবার আদরের নন্দী মহারাজকেও দেখতে পাবেন। শুধুমাত্র যে গঠনগত দিক থেকেই এই মন্দিরের সঙ্গে তারাপীঠ মন্দিরের সাদৃশ্য রয়েছে তা কিন্তু নয়, এখানকার মায়ের পুজোর নিয়ম আচার সমস্ত কিছু কিন্তু তন্ত্রস্থ মতে তারাপীঠের মতন করেই মেনে করা হয়। এটাও কিন্তু এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য। মায়ের ঠিক বাঁদিকে বিরাজমান রয়েছেন চন্দ্রচূড় ভৈরব বাবা। এই শিবলিঙ্গটি কিন্তু পাথর কেটে তৈরি করা হয়নি। নর্মদা নদীর থেকে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া এই শিবলিঙ্গটি এখানে নিয়ে আসা হয় এবং বিশেষভাবে রুদ্রাভিষেকের মাধ্যমে এখানে প্রতিষ্ঠা করা হয়, এবং তারপর থেকেই এখানে বাবা চন্দ্রচূড় ভৈরব বাবা রূপেই পূজিত হন। ঠিক এর ওপরের অংশে দেবাদিদেব মহাদেবের একটি ছবি বাঁধানো রয়েছে, এবং মায়ের ডান দিকে নিচের দিকে ছোট্ট একটি তারা মায়ের ছবি এবং একটি
বামদেবের মূর্তি রাখা রয়েছে। আসুন এবার এই মন্দির কমিটির একজন বিশেষ সদস্যের থেকে এই মন্দিরের সঙ্গে তারাপীঠ মন্দিরের আর কি কি সাদৃশ্য রয়েছে বা এই মন্দির তৈরির নেপথ্যের যে ইতিহাস সেগুলো একটু জেনে নেওয়া যাক। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা যদি একটু প্রথমে বলেন। পীযূষ চক্রবর্তী, বাটানগর উদয়নপল্লী, এই মন্দিরের আমি একজন সদস্য। আচ্ছা, একটু যদি এই মন্দিরের যে গঠন প্রণালী, এটা তো কলকাতার দ্বিতীয় তারাপীঠ বলা হচ্ছে স্থানীয় মাধ্যমে যেটা জানতে পারলাম, তো এটা কেন দ্বিতীয় তারাপীঠ বলা হচ্ছে, মানে তারাপীঠের সাথে যে যে সাদৃশ্যগুলো রয়েছে যদি একটু দয়া করে বলেন। তারাপীঠের সঙ্গে এই জন্য বলা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ, এটার নাম দেওয়া হয়েছে বাটানগরের তারাপীঠ। বাটানগরের মানুষ, আমাদের এই তথা উদয়নপল্লীর বাসিন্দা, সবার সহযোগিতা নিয়ে এই মন্দির গড়ে উঠেছে, তিল তিল করে সবার পূর্ণ সহযোগিতা। আর এই মন্দির যখন গড়া হয়েছিল তখন আমাদের উদ্দেশ্য ছিল তারাপীঠের আদলেই এই মন্দিরটা যতটা সম্ভব করার। সেই হিসেবেই আমাদের এই মন্দির নির্মাণ যখন হয়েছে, দুইজন মন্দিরের মেন পৃষ্ঠপোষক যেটাকে বলা হয় কান্ডারি মন্দির তোলার, একজন হচ্ছে আমাদের রাজমিস্ত্রি, আর একজন মন্দিরের যে তৈরি করার ক্ষেত্রে অ্যাডভাইজার, একজন হচ্ছে শেখ সেলিম শেখ আর সুলেমান, এরা হচ্ছে রাজমিস্ত্রির দিক দিয়ে। আর একটা হচ্ছে সৌভিক গুপ্ত, যে আমাদের মন্দিরেরই সদস্য, তার মানে অক্লান্ত প্রচেষ্টায় বা সহযোগিতায়, তার অ্যাডভাইজারে এই মন্দিরটা অনেকটাই এগিয়েছে ডিজাইনের দিক দিয়ে। আর মন্দিরের যে সহযোগিতা আমাদের সার্বিক দিক দিয়ে, সব দিক থেকে অশোক কুমার ধর মহাশয় বলে একজন আছেন, উনি ভারতবর্ষে অনেক মন্দির গঠনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তার মধ্যে আমাদের এটাও রয়েছেন অশোক কুমার ধর। তার পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি এই মন্দিরের ক্ষেত্রে। আর এই মন্দিরের দ্বিতীয় তারাপীঠ বলা হচ্ছে এই কারণে, তারাপীঠের মন্দির যখন দেখবেন, তারাপীঠের মেন যে ফলক, দরজাটা প্রবেশগৃহের, সেই দরজার যে ডিজাইন আমাদের ডিজাইন একই রকম। মা যেখানে বসেছে, মায়ের পেছনে যে চালিটা, সেই চালিটাও দেখবেন একই রকম। মাকে আমরা যে এনেছি যথাসম্ভব কোনো রকম আমরা একরকম করতে চাই না, তথাপি মাকে চেষ্টা করেছি তারাপীঠের আদলেই করার মতো রূপদান করার। আমাদের যে অসীম কুমার পাল যে শিল্পী, ওনার সহযোগিতায় মায়ের রূপটা এসছে। উনি আমাদের এই আদলেই, তারাপীঠের আদলেই দেখুন মায়ের মুখটা আনা হয়েছে। এবং মায়ের পিছনের যে দরজা, সেই দরজার প্রবেশগৃহের যে দরজাটা, ওইটা দেখবেন শঙ্খ এবং পদ্ম একটা ফলক রয়েছে, ওই ফলক দিয়েই আমাদের পিছনের দরজাটাও শেষ হয়েছে। এবং বাদবাকি যা ডিজাইনগুলো সবটাই তারাপীঠের আদলেই ডিজাইন করা, যার জন্যই আমাদের রেলিং বলুন বা চারিদিক দিয়ে বেষ্টিত বলুন একই রকম। হয়তো ওটা বড়, আমাদের এটা বেষ্টনের ছোট পরিকাঠামোর দিক দিয়ে, কিন্তু টোটাল ডিজাইনটাই আমরা করা হয়েছে তারাপীঠের আদলেই। সম্পূর্ণ একরকম করা যায় না কোনো কিছুই, যথাসম্ভব চেষ্টা করা হয় যে যতটা সম্ভব এক করার। তার জন্যই আমাদের নাম দেওয়া হয়েছে বাটানগরের তারাপীঠ। এটা কত বছর ধরে মোটামুটি এই তৈরির কাজটা চলেছে ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে? এটা ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে প্রায় 9 মাস। 9 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এটারও একটা কিছু ইতিহাস রয়েছে। এটা শিবলিঙ্গ হচ্ছে আমাদের মায়ের সাথে একটা শিবলিঙ্গ থাকবে, সেটা আমরা চেষ্টা করেছিলাম যে একটা শিবলিঙ্গ বসাবো। তা আমাদের এই শিবলিঙ্গর জন্য চেষ্টা করা হচ্ছিল যে আমরা কোনো জায়গা থেকে যেমন নর্মাল যে শিবলিঙ্গ থাকবে সেই শিবলিঙ্গ আনবো। তারপরে আমাদের অশোক কুমার ধর মহাশয় বললো আমি একটা জীবন্ত শিবলিঙ্গ, নর্মদেশ্বরের শিব, যে শিব জীবন্ত শিবলিঙ্গ, লিঙ্গটা কখনো ওই পাথর কেটে যেমন হয় সেরকম আমাদের শিবলিঙ্গ নয়, এটা প্রাণ প্রতিষ্ঠার কোনো প্রয়োজন হয় না, প্রতিষ্ঠান হয়নি। আমাদের রুদ্রাভিষেক দিয়েই ওটা করা হয়েছিল শুরু, কারণ যেহেতু জীবন্ত শিবলিঙ্গ, ওনার প্রাণ প্রতিষ্ঠা অলরেডি করা, ওটা নর্মদেশ্বরের ইসে থেকেই শিবলিঙ্গটা তৈরি হয়, যার জন্য আমাদের এখানে বাবা নাম দেওয়া হয়েছে চন্দ্রচূড় ভৈরব বাবা। এই নিয়মকানুন যা চলে পুরোহিতের দ্বারা, আমাদের নিজেদের মন মতো কিছু চলে না, টোটাল নিয়মকানুন হয় তারাপীঠ যাভাবে চলে আমাদের সেভাবেই তোরা। এই রটন্তী কালী পুজো গেল, এই রটন্তী কালী পুজোতেও আমাদের বড় করে রাত্রে হোমযজ্ঞ করে পুজো হয়। জানুয়ারি মাসের 14ই জানুয়ারি, 14ই রবিবার ছিল। আচ্ছা, শুভ দ্বার উদ্ঘাটন মানে হয়েছিল। প্রত্যেক বছর এই দিনেই বাৎসরিক পুজো হয়। আর 17 তারিখ মায়ের বিশেষ পুজো হয়, আর 16ই জানুয়ারি আমাদের বাবা নর্মদেশ্বরে শিবের রুদ্রাভিষেক হয়। যেহেতু জীবন্ত শিবলিঙ্গ, প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার নেই, রুদ্রাভিষেক দিয়েই বাবার পুজোটা শুরু করা হয়।
আচ্ছা, 16 তারিখ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে Thank you, এতটা নমস্কার। সময় দেওয়ার জন্য আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘড়ির কাঁটায় এখন সময় হলো সন্ধ্যে 6:30, আর কিছুক্ষণের মধ্যেই এখানকার সন্ধ্যা আরতিও শুরু হয়ে যাবে। তাই যথারীতি এখানকার সন্ধ্যা আরতির প্রস্তুতিও কিন্তু চলছে। আর দেখুন কত যত্ন সহকারে মায়ের জন্য মাথায় করে ভোগ নিয়ে আসা হচ্ছে। এখানকার সন্ধ্যা আরতিটা আমার সত্যি এত ভালো লেগেছে যে এই ভিডিওতেও এখানকার সন্ধ্যা আরতির কিছুটা অংশ তুলে রাখলাম। যারা এক্ষুনি এই মুহূর্তে এই মন্দিরে এসে মায়ের দর্শন করতে পারছেন না, অন্তত এই ভিডিওর মাধ্যমে তারা যাতে এখানকার সন্ধ্যা আরতিটা একটু হলেও দর্শন করে নিতে পারেন। মাকে ভোগ নিবেদন করে কিছুক্ষণের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হয়েছিল, আবার মন্দিরের দরজা খুলে দেওয়া হলো। এবার সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতি শেষে মায়ের প্রসাদ মাথায় করে যত্ন সহকারে মন্দির থেকে বের করা হচ্ছে। এবার এই প্রসাদ ভাগ করা হচ্ছে যাতে এখানে আগত দর্শনার্থী ও ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা যায়। এখানে আসলে কিন্তু একটু হলেও মায়ের প্রসাদ আপনারা পাবেন, একদম খালি মুখে কিন্তু বাড়ি ফিরতে হবে না। আর যেটা না বললে নয়, এখানকার প্রত্যেকটা মানুষজনের ব্যবহার এত ভালো যে সত্যি আমাকে 1 মিনিটের জন্য এনারা বুঝতে দেননি যে আমি এই পাড়ার কেউ নই। সত্যি মন্দির পরিবেশটা তো এরকমই হওয়া কাম্য, তাই না? আসুন এবার এই মন্দিরের যিনি নিত্য সেবায়েত তার সাথে একটু কথা বলে নিয়ে এই মন্দির খোলা বন্ধের সময় এবং এই মন্দিরের পুজোর যে নিয়ম আচার সেগুলো সম্বন্ধে আরো কিছু তথ্য জেনে নেব। আমার নাম হচ্ছে সায়ন মুখার্জি। আমি বর্তমানে এই মন্দিরের সেবায়েত হিসেবে নিয়োজিত রয়েছি। তো একটু আপনার কাছে জানতে চাইবো, কলকাতার কাছে এত সুন্দর এরকম তারাপীঠ মন্দির, এই মন্দির তৈরির যে ইতিহাস, এবং তারাপীঠ মন্দিরের কোনো অল্টারনেটিভ হয় না, না না, কিন্তু যারা দূরে যেতে পারছেন না তো তাদের জন্য তো এটা একটা মানে অবশ্যই অবশ্যই অবশ্যই। সম্ভবত শ্রীরাম প্রসাদ ঠাকুর, ওনার একটা খুব বিখ্যাত গান আছে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তা ওনার মন্দির গড়ার যে ব্যাপার উনি গড়িয়ে নিয়েছেন। উনি এই বাটার উদয়নপল্লীতে উপস্থিত হয়েছেন, থেকে রয়েছেন। এবার অভিনব যদি বলেন যে আইডিয়াটা কার থেকে এসছে, এটা হচ্ছে আমাদের এই মন্দির কমিটির যারা রয়েছেন, পীযূষ দা মানে ওরফে পীযূষ চক্রবর্তী, বাবাই দা মানে সৌমিক গুপ্তা, ওদিকে হচ্ছে আপনার বিশ্বজিৎ দত্ত ইত্যাদি আরও অনেকজন আছেন। তা সবাইয়ের একজন মিলিত যৌথভাবে একটা মাথায় আসে একদিনই হঠাৎ যে তারামায়ের মন্দির হবে এই জায়গাটি, এবং পাশের যারা তারা যথারীতি নাম শুনে আর কি জায়গা দান করতে রাজি হয়। তো সেই হিসেবে মায়ের মন্দিরটা গড়ে ওঠে। এখানে বাবাইদা একটু মা তারা ভক্ত, বাবাইদা মানে আমাদের সৌমিক দা, আচ্ছা, পীযূষ দাও তাই, ওই আশা করে বলেছে যে মা তারা হোক, মা তারার মন্দির মানে এরকমই একটা মনস্কামনার থেকেই আজকে, মনস্কামনা থেকেই আজকে মায়ের এই মন্দির। এই মন্দিরের একটি বিশেষত্ব ব্যাপার আছে। আচ্ছা, বিশেষত্ব হচ্ছে এইখানে সম্পূর্ণ মায়ের মানে যেটাকে বলে একদম সম্পূর্ণ তন্ত্রোক্ত মতেই পুজো হয়। কোনো রকম মানে গাঁজাখুরি বা ভণ্ডামি এখানে হয় না, যে কারণে এখানে গঙ্গা জল, এই মন্দিরে গঙ্গা জল
তুলসী পাতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ শাস্ত্রে একটা কথা বলছে, তুলসী পত্র ঘ্রাণ ও মাত্রে না ক্ষুব্ধ ভবতী চণ্ডিকা। অর্থাৎ দেবী চণ্ডিকা বলো বা মহামায়া বলো, তুলসী পত্র ঘ্রাণ মাত্রে না উনি রুষ্টা হন। তা সেই মায়ের হিসেবে আমরা তুলসী পাতা এবং গঙ্গা জলটাকে ব্যবহার করি না মন্দিরে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি দেখবেন এই মন্দিরে কিন্তু কোথাও ঘট স্থাপনা নেই। না, ঘট নেই। মন্দির খোলা হয় আমাদের ভোর 5:30টার সময়। ভোর 5:30টার সময় মন্দির খোলা হয়ে মায়ের একটি বিশেষভাবে হয়, নিত্য পুজো হয় আর কি, একদম যথারীতি পঞ্চমকারেই হয়, নিত্যই হয়, মানে মোটামুটি তন্ত্রাচারে মায়ের আর কি পূজন হয়। আর অমাবস্যা প্রত্যেক অমাবস্যায় মায়ের বিশেষভাবে সাধনাদি বিভিন্ন রকম পূজা পাঠ এখানে হয়। তারাপীঠ থেকে ব্রাহ্মণগণ আসেন, ওনারা মায়ের যথারীতি করেন। অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় হয়, প্রত্যেক মাসের অমাবস্যায়। আচ্ছা, আর মাঝখানে বন্ধ হয় কখন মন্দির? আবার মন্দির বন্ধ হয় বলতে গেলে একটা মায়ের 12টার সময় দুপুরের ভোগ ঢোকে, একটা সময় মায়ের মন্দির বন্ধ হয়, আবার 4টের সময় মন্দির খোলা হয় পুনরায়। মানে 3 ঘন্টার জন্য মায়ের 3 ঘন্টার জন্য মাকে একটু বিশ্রামে দেওয়া হয়। আবার রাত্রিবেলা মানে 4টে থেকে আবার 9টা অবধি টানা মন্দির খোলা, এবং 9টার পর আবার বন্ধ হয়ে যায়। পরের দিন আবার ভোর 5:30টায় মন্দির খুলে যায়। তো এই সময়ের মধ্যে যদি কোনো ভক্তগণ আসেন, তাহলে এখানে পুরোহিত মশাই অবশ্যই তারা চাইলে পুজো দিতে অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, আর এখানে কি এমনি আর এছাড়া অমাবস্যা ছাড়া আর কি কি বিশেষ পুজোর ব্যবস্থা বলতে গেলে, দেখুন কালকে রটন্তী চতুর্দশী। শাস্ত্র মতে কালকে তিথিটা এমন একটা তিথি, যে তিথিতে স্বয়ং মা ছিন্নমস্তা এবং বগলামুখী দেবীর আবির্ভাব তিথি। তা কালকে রাত্রে মায়ের ওই ছিন্নমস্তা রূপের আরাধনা হবে। যথারীতি তারাপীঠ থেকে আসবেন একজন তন্ত্র সাধক, এবং তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারে সকালবেলায় বা বেলার দিকেই বলুন, মায়ের বগলামুখী রূপে পুজো হবে। আচ্ছা, বিভিন্ন রকম কাজ হবে সেই সময়। দোষ কাটানো বলতে গেলে বিভিন্ন রকম, যে বিবাদে জয়লাভ, তারপরে শত্রু দমন, মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ক কাজ হবে ওই দিন, মঙ্গলবার দিন। আচ্ছা আচ্ছা, ওনারা আসবেন তারাপীঠ থেকে, ওনারাই করবেন। তা এখানে বিভিন্ন রকম হয়, ওই বিশেষ একটি দিনই হয়। আর এমনি অমাবস্যায় তারা মায়ের যেমন পূজা হয় সেরকম পূজা। আর এমনি দীপান্বিতা পুজোতে, দীপান্বিতা পুজো বা মানে যেটা আমরা শ্যামাকালী পুজো বলি, বিশেষ অমাবস্যা, ওই অমাবস্যায় বা কার্তিক অমাবস্যায় আমরা মায়ের দক্ষিণাকালী রূপে করি, আরাধনা করি, বা শ্যামাকালী রূপে। একই, দক্ষিণাকালী শ্যামাকালী ভেদ কিছুই না, একই। ওই রূপে মায়ের আরাধনা হয়, এবং যথারীতি পঞ্চমকারে। পুজোর সময় মায়ের এই অংশটা ঢাকা থাকে, সামনের দরজাটা ঢাকা থাকে। তার কারণ বিশেষ কিছু কীর্ত হয়, যেগুলো সর্বসমক্ষে প্রকাশ্য নয়, এবং সেই বিধিনিষেধের জন্য সেই ক্রিয়াটাকে একটা বিশেষ পুজো বলে, যেটাকে আমি এখানে বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমি বলতে পারছি না, কারণ ওটা আমার বাধ্যবাধকতার মধ্যে পড়ে। না ঠিক, মানে গোটা মহেশতলা চত্বরে হয়তো সর্বজন পক্ষে ছিন্নমস্তা রূপে পুজো এখানেই হচ্ছে, আরো কোথাও হচ্ছে হয়তো, আমার জানা নেই। যতটুকু জ্ঞাত তার ভিত্তিতেই বললাম এখানে হচ্ছে। আর বগলামুখী রূপের হবে মঙ্গলবার বেলার দিকে, সকালে বেলার দিকে। এটা প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এরকম নয়, মানে না, এটা এই রটন্তী মানে মাঘ মাসের চতুর্দশী তিথিতে দিনের বেলায় বগলামুখী, রাত্রেবেলায় ছিন্নমস্তা রূপে মায়ের পুজো হয়। আর দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণাকালী বা শ্যামাকালী রূপে মায়ের পুজো হয়। আর বাকি যে অমাবস্যা আছে, অমাবস্যায় মায়ের যেরকম পুজো সেরকম পুজো হয়। ও আর একটা বিষয় বলা হয়নি, মায়ের এখানে যথারীতি সামনে, ভেতরে তো আর ঘট বসানো যায় না যেহেতু প্রতিষ্ঠিত বিগ্রহ রয়েছে, তো এখানে মায়ের বাইরে যথারীতি বাসন্তী শুরু হয়েছে সামনের বছর থেকে, মানে আগের বছর থেকে। এবছর কি হবে জানি না, মা যদি কৃপা করেন নিশ্চয়ই হবে বাসন্তী পুজো, বাসন্তী দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো সবই হয় এখানে মোটামুটি। আর আরেকটা জিনিস একটু জানতে ইচ্ছা করছে, এখানে তো শিবলিঙ্গ রয়েছে দেখলাম, তো তাহলে কি মানে শিবরাত্রিতে, সামনেই আসছে মহাশিবরাত্রি, যদি আমি ভিডিওটা মহাশিবরাত্রির আগে দিতে পারি, তো এখানে কি মানে শিবরাত্রির সময়ও কোনো বিশেষ? হ্যাঁ, অবশ্যই যথারীতি 4 প্রহরে শিবের রুদ্রাভিষেক সহ হয়। আচ্ছা, স্নান পুজো
বিভিন্ন রকম ইয়ে হয়। তবে একটাই মজার বিষয় কি, গঙ্গা জলটা ব্যবহার করা হয় না। আচ্ছা। কেন? কারণ হচ্ছে ওই যে বললাম মায়ের মন্দিরে উপস্থিত লিঙ্গ, যেহেতু ওই জন্য বাইরে থেকে গঙ্গা জল আনলে সেই মায়ের বেদি বা এই সাইডে পড়তে পারে, সেই জন্য বন্ধ করা আছে গঙ্গা জল। তো তাহলে গঙ্গা জলের পরিবর্তে এমনি সাধারণ জল, কলের জল, শুদ্ধ জল। আচ্ছা, মানে এটা আমার একটা মানে ভিন্নধর্মী অভিজ্ঞতা হলো। সাধারণত দেখি গঙ্গা জলের ব্যবহার প্রয়োগই থাকে। গঙ্গা জল একটা কথা বলি এই প্রসঙ্গে, গঙ্গা জলটা হচ্ছে বিষ্ণুকল্প। আচ্ছা। বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপদগামিনী ধর্মদৌবিতি বিখ্যাতে পাপং হরমে জাহ্নবী, আমরা বলি মন্ত্রে গঙ্গা স্নানের সময়। তো বিষ্ণুর পা থেকে অর্থাৎ পাদাঙ্গুলি মূল থেকে মা গঙ্গার উৎপত্তি। মজার বিষয় হচ্ছে শাক্ত দর্শন বা শাক্ত শাস্ত্রে বা তথাকথিত আমাদের তন্ত্রশাস্ত্রে বলছেন মা হচ্ছেন, মা মানে মহামায়া বলুন, বা মহামায়ার মূল কল্প হচ্ছে শাক্ত দর্শনে দশ মহাবিদ্যা। এই দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছেন মা তারা, যার অবস্থান হচ্ছে একদম শ্মশান চিতার মাঝখানে, যিনি একদম পূর্ণাঙ্গ তন্ত্রাচার বা বামাচার যাকে বলছে তথাকথিতভাবে, ঠিক আছে, বামাচার ছাড়া উনি কিন্তু প্রসন্ন হন না। বিষ্ণুকল্প হচ্ছে, বিষ্ণুকল্পের ঊর্ধ্বে কিন্তু সব মানে শাক্ত দর্শনে বলছে। আমি এটা বলছি না যে বিষ্ণু ছোট মা বড়, কখনোই এটা আমি বলতে পারি না। এটা শাক্ত দর্শন বলছে যে বিষ্ণুকল্পটা শক্তিকল্পে ব্যবহৃত হয় না। এবং যথারীতি অমাবস্যা বিহিত পুজো এখানে হাঁস বলি সহযোগে, মানে একদম বলিদান সহযোগে মায়ের পূজা হয়। আচ্ছা, মানে এখানে হাঁস বলি, হাঁস বলি হয়। পাঁঠা বলিটা বলেছিলাম, কিন্তু এখানে পাঁঠা বলি দেওয়ার পজিশন নেই, সেই জন্য পাঁঠা বলিটা হয় না, হাঁস বলিটা হয়। এবার এটা শুনে অনেকে বলতে চাইবেন যে জীব হত্যা হচ্ছে কেন মায়ের সামনে? মা কি সন্তানের রক্ত চান? মা কি সন্তানের মানে রক্ত মাংস চান? প্রথম বিষয় হচ্ছে আমরা যে মানে মৃত হই অর্থাৎ মারা যাই, মারা যাওয়ার সময় আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? শ্মশানে নিয়ে যাওয়া হয়। কি করা হয়? জ্বালিয়ে দেওয়া হয়, চিতায় দাহ করা হয়। তা চিতার অগ্নিতা স্বয়ং কে? স্বয়ং মা। বন্যরূপা মহামায়া সত্যং সত্যং নব সংশয় অতএব অময়সানী শ্মশানালয় ও বাসিনী। গুপ্ত সাধন তন্ত্রে স্বয়ং শিব বলছেন, তিনি যদি স্বয়ং মা হয়ে সন্তানকে মানে অগ্নিরূপে গ্রাস করতে পারেন, এটা তো সাধারণ বিষয়। হাঁস মানে তাদের যুক্তি অনুযায়ী মানুষ মানে আমরা যদি সন্তান হই, হাঁসও তার সন্তান, পাঁঠাও তার সন্তান, তা সব কিছুকে তো গ্রাস করছেন উনি। তা ওনার কাছে কি হত্যা, কি খুন, কি কি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে শাস্ত্রের মান রাখতে শাস্ত্রে আরো একটি কথা আছে যে খাদ্য বা মোদক দ্বারা গণপতি অর্থাৎ আমাদের শ্রী গণেশ তুষ্ট। বিষ্ণু হচ্ছেন শৃঙ্গার এবং তুলসী পত্রে, শিব হচ্ছেন অভিষেক বা স্নান ইত্যাদি দ্বারা। ঠিক তেমনি চণ্ডিকা হচ্ছেন বা দেবী হচ্ছেন, বা দেবী বলাটা বলিনি, হচ্ছেন মহাদেবী, মহামায়া। তাই মহামায়া হচ্ছেন বলিদানে তুষ্ট। অপ্রকাশা মহাদেবী পিয়ারা বনমর্দিনী মৎস্যপ্রিয়া মাংসরতা মৎস্য মাংস বলি প্রিয়া। রুদ্রচণ্ডীতেই বলছে, রুদ্র জামলেও বলছে। তা বলি ছাড়া শক্তি পুজো অসম্পূর্ণ। চতুর্দিকে যে এত কালী পুজো হয়, এত ইয়ে হয়, আলটিমেটলি কিন্তু বলি ছাড়া সেসব সম্পূর্ণ অসম্পূর্ণ। অন্তত নিদেন পক্ষে একটা কলা বলি বা কদলী বলি দেওয়াটা আবশ্যিক, কিন্তু তথাকথিত দেয় না। এবং যে কারণে দেখুন এত ইয়ে হচ্ছে, পুজো হচ্ছে, ওই একটু জিনিসের জন্য গোটা ইয়েটাই খামতি হয়ে গেল। যাই হোক, অনেকটা গৌরচন্দ্রিকা করলাম। না না, ভালো লাগলো বরঞ্চ। আচ্ছা, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করবো, এখানে সন্ধ্যা আরতির সময়টা কি রয়েছে? সন্ধ্যা আরতি ওই সকালে যখন মন্দির খোলা হয়, মায়ের বিশেষ পুজো হয়, তারপরে একটু সকালে একটি আরতি হয়, তারপরে দুপুরে ভোগের পর একটি আরতি হয়, আর এই সান্ধ্যকালে শীতল ভোগের পর একটি আরতি হয়। আচ্ছা, সময়গুলো একটু যদি বলতে পারেন। সময় বলতে গেলে 5:30 থেকে 6:30, তারপরে 7টায় একটি আরতি হয় সকাল। আচ্ছা আচ্ছা, ভোগের পর হচ্ছে আপনার 12:30টায় একটি আরতি হয় বেলা 12:30টায়, আর সন্ধ্যাবেলা হচ্ছে 7টার সময় একটি আরতি হয়। আচ্ছা, 6:30টায় ভোগ ঢোকে, তারপরেই আরতিটা হয়। মোটামুটি 7:30টা অবধি চলে, আধা ঘন্টার মতো। তারপরে আর একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা যেটা বলে রাখি, এখানে মায়ের শিলামূর্তি স্থাপিত রয়েছে, যেটা আমরা দেখি তার ন্যাচারালি সব জায়গাতে আমরা দেখি তারা মায়ের এই রূপটা, কিন্তু এই রূপটা তো মায়ের পূর্ণাঙ্গ রূপ নয়। তা সেই পূর্ণাঙ্গ রূপটি একটি ছোট শিলামূর্তির আকারে এখানে স্থাপিত করা হয়েছে, যাতে এই রূপেরই পুজো হয়, অথচ পূর্ণাঙ্গভাবে হয়।
মায়ের গায়ে রয়েছে একটি বিশেষ জায়গায়। আচ্ছা। তা ওইটি হচ্ছে মায়ের মূল কল্প। মা এখানে উগ্র তারা রূপে স্থাপিতা। তারাপীঠে যে আমরা কল্পটা জানি ন্যাচারালি, ওটা হচ্ছে বশিষ্ঠা আরাধিতা তারা, অর্থাৎ বশিষ্ঠদেব ওই রূপে মায়ের দর্শন পেয়েছিল। ঠিক আছে। আর এইখানে যে রূপটি আছে, এই রূপে স্বয়ং বামদেব থেকে আরম্ভ করে যত তারা মায়ের সাধক আছেন তারা দর্শন পেয়েছিলেন। এবং এই রূপটি আমাদের যেহেতু সাধিত বিগ্রহ, মানে সাধিত বিদ্যা বলে আমরা ওই জন্য গোপনে রাখি, আচ্ছা, প্রকাশ করা হয় না জনসমক্ষে। এবার বলতেই পারেন যে তাহলে দাদা এখানে একটা আলাদা মন্দির জনসমক্ষে সর্বসাধারণ মন্দিরে এভাবে মায়ের গুপ্তরূপ থাকে, জনসাধারণও জানে এখানে মায়ের বিশেষ রূপ আছে, কিন্তু একটা বিশেষ সময় দেখানো হয়। সেই রূপ একটা বিশেষ সময় দেখানো হয়, বিশেষভাবে দেখানো হয়। সেই সময় ক্যামেরা থেকে আরম্ভ করে মোবাইল সবই বন্ধ করে বা বাইরে রেখে আসতে হয়। আচ্ছা, কারণ এই রূপ ছবি তোলা উচিত না। দেখুন, কেউ যদি লুকিয়ে ছবি তোলে সেটা তার বিষয়, উচিত না। তো ওটা কোন সময় এই সুযোগ? ওটা হয় হচ্ছে আপনার শনিবার, এবং প্রত্যেক দিনই আগে হতো, যেহেতু এখন একটু ব্যস্ততার জন্য শনিবার এবং মঙ্গলবারটাই হয় শিলামূর্তি দর্শন। সময় কি ভোরবেলা? সময়টা হচ্ছে আপনার বিকেল, এই সন্ধ্যারতি হবে, সন্ধ্যারতির পর তারপরে দেখানো হয়। মানে যদি বাইরে থেকে কোনো দর্শনার্থী অবশ্যই হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আচ্ছা, এখানে আলাদা করে একদম পরিষ্কার বলছি, এখানে আলাদা করে এই দক্ষিণা দাও ওই দক্ষিণা দাও এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, পুজো দেবেন মায়ের কাছে, আপনার যা মনে হবে দেবেন, না দিলে না দেবেন, মায়ের সাথে আপনার। আচ্ছা। তো এখানে এমনি কোনো ডালা বা এর কোনো ব্যবস্থা নেই দেখলাম। তো তাহলে যারা আসবেন, মানে আমি এটা দর্শকদের উদ্দেশ্যে, হ্যাঁ দর্শকদের যারা আসবেন তাহলে তারা ওই মানে পুজো সামগ্রী নিয়ে আনতে পারেন, বা যদি তথাপি কেউ যদি নিজের পক্ষে আনতে না পারেন, কিছুটা ফুল আনতে পারেন, এবং সঙ্গে যদি ধরুন মিষ্টান্ন বা কিছু আনতে পারেননি, বাতাসা পাওয়া যায় এই সামনে যে আমাদের দোকানটি আছে। আচ্ছা, হ্যাঁ, এনার দোকানে বাতাসা, অগুরু, মায়ের শিলামূর্তি স্নান করানোর অগুরু, গোলাপ জল, আলতা সবই পাওয়া যায় ওনার দোকানে। আচ্ছা, মানে এই যে সামনে দোকানটা। আচ্ছা আচ্ছা, মানে এটা জানা রইলো। তখন সামনে এখানে সেরকম কোনো মানে পুজো সামগ্রীর দোকানটা দেওয়া হয়নি, হবে আস্তে আস্তে। এবার সবে তো মন্দিরটা স্থাপিত হলো, এবার আস্তে আস্তে সমস্ত কিছুই আমাদের হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আসবেন। একদম আসবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই। জয় মাতারা, জয় গুরু বাম, জয় মাতারা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তবে দ্য আননোন ডাইরেকশনস এর সন্ধান কিন্তু জারি থাকবে, যাতে এরকমই নিত্য নতুন জায়গার সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর অবশেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদ ভালোবাসার হাতটা আমার মাথার উপর রাখবেন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।